হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজ ছিল শীতলা পুজো। এই বছরে শীতলা সপ্তমী আর শীতলা অষ্টমী এই দুদিন পড়েছিল 21 তারিখ এবং 22 তারিখ। তাই আমি ভাবলাম যে এই বছরে আমাদের শীতলা পুজোটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। সাধারণত পুরো ফাল্গুন মাসটাই শীতলা পুজো করা যায়। তাই আমরা এই মাসে 9 তারিখ, যেদিন নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল, সেদিন আমরা আমাদের শীতলা পুজোটা কমপ্লিট করি। আমাদের শীতলা পুজোর নিয়মটা হলো শীতলা তলায় গিয়ে শীতলা পুজো করার পর সেখানেই রান্না করে খেয়ে দিয়ে পুরো ফ্যামিলিকে তারপরে ফিরে আসতে হয়। তাই আমরা সেদিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শীতলা তলার জন্য। দেখো, আমরা শীতলা তলায় চলে এসেছি। এই শীতলা মন্দিরটা বামুনবুড়োর কাছে রয়েছে। এই শীতলা মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এসছে শীতলা পুজো দেওয়ার জন্য এবং এখানে রান্না করে খাওয়ার জন্য। এই ফাল্গুন মাসে আমরা প্রত্যেকবার এই পুজো দিতে যাই এবং সবাই মিলে পুরো ফ্যামিলি এবং ফ্যামিলির বাইরেও পাড়া থেকেও যদি কেউ চায় যে সে পুজো করবে, তারাও আমাদের সঙ্গে যেতে পারে। তাই আমরা অনেক লোকজন মিলে একসঙ্গে যাই, পুজো করি এবং তারপরে সবাই একসঙ্গে রান্না করে ওখানেই খাওয়া দাওয়া করে দেন আমরা আসি। আমার একটু যেতে লেট হয়ে গেছিলো, তাই সবার আগে সবাই চলে এসেছিল। দেখো, এখানে আমাদের পাশে যে ফ্যামিলিটা ছিল তারা আবার সঙ্গে করে একটা গোপালকেও নিয়ে এসছে। গোপালও এসছে এখানে রান্না করে বনভোজনের জন্য। আমার মেয়ে আবার গোপাল খুব পছন্দ করে। ও গোপাল দেখার পর থেকে কিছুতেই এখান থেকে যেতে চাইছে না এবং আমি আসার পরে ও আমাকে ডেকে দেখালো, মাম্মা দেখো গোপাল এখানে। দেখো, এখানে একটা সুন্দর ঘাট করা পুকুরও রয়েছে, অনেক বড়। এটা বহু দিনের জায়গা এবং এখানে প্রচুর পুরনো গাছ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত ফ্যামিলি এসছে এবং তারা নিজেদের মতন করে পুজোর পরে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করছে। এই দেখো আমাদের শীতলা মন্দির। আমি এবছর শীতলা পুজো দিতে পারিনি, কারণ তোমরা জানো এবছর আমার একটা অসুখ আছে। তাই আমি এই শীতলা মায়ের ভিডিওটা করার জন্য আমার বড় ননদ ঝুন্টুদিকে দিয়েছিলাম এই ভিডিওটা করতে। থ্যাংক ইউ ঝুন্টুদি, এত সুন্দর ভিডিওটা করে দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি জানো এই শীতলা পুজো কী কারণে আর কীভাবে চালু হয়েছিল? স্কন্দ পুরাণ অনুযায়ী শিবের ঘামের থেকে জন্ম হয়েছিল জরাসুরের। এই জরাসুর যেখানেই যেত সেখানেই সবাই জ্বরে আক্রান্ত হতো এবং মারা যেত। এই বিপদ দিনে দিনে বেড়েই চলেছিল। সেই জন্য ভগবানরা ঠিক করেন যে এই বিপদ থেকে রক্ষা পেতে হবে। তাই তারা মা শীতলার আহ্বান করেন। মা শীতলা কিন্তু মাতা পার্বতীরই আরেকটি রূপ এবং মা শীতলার বর কিন্তু আমাদের শিব ঠাকুর। আবির্ভাবের পর মা শীতলা সমস্ত দেবতাদের আশীর্বাদ নিয়ে মর্তে আসেন এই রোগ নিরাময়ের জন্য। মা শীতলা দানাশস্য হিসেবে ডাল নিয়ে আসেন। যেহেতু তিনি মর্তে জরা ব্যাধি পরিষ্কার করার জন্য আসেন, তাই তার হাতে একটি ঝাড়ু তোমরা সবাই দেখে থাকবে এবং তিনি সঙ্গে করে জরাসুরকেও নিয়ে আসেন। মর্তে এসে তিনি প্রথম আবির্ভাব হন বিরাট রাজার রাজত্বে। বিরাট রাজা ছিলেন শিবের একজন বড় ভক্ত। তিনি শিব ঠাকুর ছাড়া আর কাউকেই পুজো করতেন না। কিন্তু মা শীতলা আসার পর তিনি মা শীতলার অনেক ধুমধাম করে পুজো করেন, কিন্তু তিনি কখনোই মা শীতলাকে শিবের উপরে স্থান দিতে পারেন না, যার কারণে
মা শীতলা বিরাট রাজার উপরে ক্রুদ্ধ হন এবং এই জরা ব্যাধি দিনে দিনে বাড়তেই থাকে এবং মা শীতলার সেই ডাল যেখানেই তিনি যান সেখানেই সেই ডালটি পক্স ব্যাধি হিসেবে জন্ম নেয় এবং বিরাট রাজার রাজত্বে সকল মানুষ এই গুটি বসন্ত রোগে এবং জ্বরে মারা যেতে থাকে। একটা সময়ের পর বিরাট রাজারও এই রোগে আক্রান্ত হন। এই রোগে আক্রান্ত হওয়ার পর বিরাট রাজা মা শীতলাকে মেনে নেন এবং তিনি মা শীতলাকে শিবের পাশাপাশি স্থান দেন। এরপর মা শীতলা শান্ত হয়ে এই রোগের নিরাময় করেন এবং এরপর থেকেই এই বসন্তকালে মা শীতলার পুজো করা হয়। মা শীতলা নিজেই এই রোগের ধারক এবং নিরাময়কারক। এই কাহিনীটা হয়তো তোমরা অনেকেই জানো। তো আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও। দেখো এখানে এই বহু বছরের পুরনো একটি গাছ, যেটা প্রত্যেক বছরই আমাকে খুব আকর্ষণ করে। এই গাছটি দেখো, এই গাছটিকে জড়িয়ে কত গাছ বেঁচে আছে। আমাদের আশেপাশে যতজন ছিল সবার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং সবাই দেখো খেতে বসে পড়েছে। আমাদের তখনও খাওয়া হয়নি, কিন্তু আমাদের সঙ্গে যারা এসছিলেন মানে আমার ননদরা, আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিল। সবাই আমাদেরকে খাওয়ার জন্য ডাকছিল। শেষমেশ পুরো মন্দিরটা ঘুরে সবার সঙ্গে কথা বলে আমরাও খেতে বসে পড়েছিলাম। দেখো এই ব্যাচটা খেতে বসেছে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এবছর আমাদের মেনুতে ছিল পোলাও, আলুর দম মানে কাশ্মীরি আলুর দম, সঙ্গে ছানার কোপ্তা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এবছর আমরা নিজেরা রান্নার দায়িত্ব নেইনি, আমরা একজনকে রেখেছিলাম রান্না করার জন্য। মাসি, ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি। মাসি শাশুড়ির খাওয়া হয়ে গেছিলো, তাই আমি একটু ওনার থেকে ফিডব্যাক নিলাম যে কেমন লেগেছে খেতে। প্রত্যেক বছরই আমরা এই পুজোটাতে একসঙ্গে সবাই খুব আনন্দ করি। এই বছর রান্নার টেস্ট খুবই ভালো হয়েছিল। আমরা যেহেতু লাস্ট ব্যাচ ছিলাম তাই সব কিছুই প্রায় শেষের দিকে। আমার বর খেতে বসে গেছে, আমরা আর আমার দেওরের ফ্যামিলি শুধু খেতে বাকি ছিলাম। বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো এবং সবাই রেডি ছিল বেরোয়ার জন্য। এই দেখো আমার মেয়ের ছোট্ট ভাইও, ঠিক 5 মাসের ছোট আমার মেয়ের থেকে, কিন্তু এরা দুজন দুজনকে ছাড়া একদম থাকতেই পারে না। ফাইনালি আমার মেয়ে, যার একবার অলরেডি খাওয়া হয়ে গেছে এবং আবার সে তার বাবা আর মাম্মার সঙ্গে খেতে বসেছে। বাড়িতে কখনো একটু ওর খাবারে একটু ঝাল হলে ও কিছুতেই খেতে যায় না, কিন্তু এখানে দেখো কি সুন্দর ঝালটাও খেয়ে নিচ্ছে। রান্নাগুলো প্রত্যেকটা খুবই ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোনোর প্রোগ্রাম করছিলাম। তারই মধ্যে আমার মেয়ের খুবই গরম লেগে গেছে, আরও কান্নাকাটিও করতে শুরু করে দিয়েছিল। তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর আমার বরের তো একটু তাড়া ছিলই, কারণ সেদিন ছিল ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ। আমরা পুরোটা প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো সবাইকে
টাটা, সবাই খুব ভালো থেকো।